700 টাকায় সুন্দরবন ভ্রমণ। জনপ্রতি মাত্র 700 টাকায় সুন্দরবন ভ্রমণ করেছি আমরা। আজকে দেখাবো কিভাবে মাত্র 700 টাকায় সুন্দরবন থেকে ঘুরে এলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা। সামনে যে দেখতে পাচ্ছেন সাদা, এটা কিন্তু আসলে কুয়াশা। এত ঘন কুয়াশা, আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, কিন্তু 30 গজ দূরেও কিছুই দেখা যাচ্ছে না। আমরা ট্রলারের জন্য ওয়েট করতেছি। আমরা নদী পার হব, নদী পার হয়ে আমাদের সুন্দরবনে যাওয়ার যে ট্রলারটা আছে, বড় ট্রলার, সেটাতে উঠবো। ওই যে দেখা যাচ্ছে আফসা আফসা, দেখতে পাচ্ছেন ট্রলার আসতেছে নদী পার হয়ে। মাত্র 700 টাকায় কিভাবে সুন্দরবন থেকে ঘুরে আসলাম সেটা আজকে দেখাবো। আসলে আমরা একটা গ্রামীণ একটা স্কুল ছিল, প্রাইমারি না, নার্সারি লেভেলের স্কুল। বাচ্চাদেরকে নিয়ে একটা শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল। তো গার্জিয়ান হিসেবে অনেকে গিয়েছে, আর যেহেতু পার্টিসিপেন্টের সংখ্যা কম ছিল, তাই আমরা আমাদের পুরো ফ্যামিলি নিয়েই গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ট্রলার চলে এসেছে। আমরা কিন্তু আসলে খুলনা থাকি, স্কুলটা আসলে ফুলতলাতে হওয়ায় ফুলতলা থেকে আমরা আর কি সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো এখন ট্রলার ওঠা যাক। ট্রলার ওঠার পরে দেখুন কি অবস্থা। সামনে যে কিছু আছে কি না কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। এই যে আফসা আফসা পেছনে দেখা যাচ্ছে, কিন্তু সামনে কিছুই দেখা যাচ্ছে না, মানে খুবই বিপজ্জনক অবস্থা। ওই যে দূরে অবশ্য এবার ক্রমশ দৃশ্যমান হচ্ছে। একটু একটু কিন্তু দেখা যাচ্ছে ওই যে আমাদের যে বড় ট্রলারটা, যেটাতে করে আমরা সুন্দরবনে যাব, এটা কিন্তু দেখা যাচ্ছে। সকাল 6টায় বোর্ডিং টাইম ছিল, কিন্তু আসলে বোর্ডিং করা গেলেও ট্রলারটা যাত্রা শুরু করতে পারেনি কুয়াশার কারণে। দুই একবার দুর্ঘটনা ঘটতে ঘটতে রক্ষা পেয়েছিলাম, দেখাই যাচ্ছিল না, কারণ অনেক কার্গো শিপগুলো নদীর কিনার ঘেঁষে আর কি নোঙর করা ছিল। আমরা ধাক্কা দিতে দিতে দেইনি, অল্পের জন্য বেঁচে গেছি। তো যাই হোক, আমরা 9টার দিকে আর কি যাত্রা শুরু করলাম। তাই এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো ফ্যামিলি আছে আমার সঙ্গে, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ। হাই, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমাদেরকে কুয়াশার জন্য অপেক্ষা করতে হয়েছে, তারপরে আমরা যাত্রা শুরু করতে পেরেছি। এটা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে খালিশপুরে চলে এসেছি ফুলতলা থেকে। এর মাঝে ভালো করে কিছুই আসলে ভিডিও করতে পারিনি কুয়াশার কারণে। এটাই যে দেখা যাচ্ছে খালিশপুর পাওয়ার প্ল্যান্ট, 800 মেগাওয়াটের। নদীর পাশ দিয়ে গেলে এরকম সুন্দর সুন্দর সব কিছু দেখা যায়। হ্যাঁ, এটা আসলে রাস্তা দিয়ে গেলে তো আর দেখা যায় না। এইসব কারণে আসলে এই ট্রিপটাকে লুফে নিলাম। আমরা প্রায় 50 জন এই শিক্ষা সফরে এসেছি। সেখানে কিভাবে মাত্র 700 টাকায় সুন্দরবনে যাই, আবার আসব, আবার লাঞ্চ করব, কিভাবে সম্ভব সেটা বলবো। ওই যে দেখা যাচ্ছে, দেখুন আমরা প্রায় জেলখানা ঘাট এলাকায় চলে এসেছি। বড় বাজার দেখা যাচ্ছে, ওই যে খুলনা বড় বাজার। আর এইখানে একটা নৌবাহিনী শিপ আমাদেরকে আর কি ওভারটেক করতেছিল। কামান দেখা যাচ্ছে, জানি না, আমি এর আগে তিতুমির যখন ক্রস করি তখন নৌবাহিনীর ছবি তুলিনি,
ভিডিও নেইনি, কারণ আমি জানি যে আমি একসময় স্কাউটিং করতাম, জানি যে এগুলোর ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। কিন্তু এখানে তো আসলে ওপেনলি যেহেতু চলে এসেছে, এই জন্য ভিডিওটা নিলাম। জানি না বেআইনি কিছু করলাম কিনা। এই যে শিপইয়ার্ড দেখা যাচ্ছে, খুলনা শিপইয়ার্ড, বাংলাদেশের সবচেয়ে বড় শিপ বিল্ডিং কোম্পানি খুলনা শিপইয়ার্ড দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে সব অতিক্রম করছি। এই যে দূরে দেখা যাচ্ছে 7 রিংস সিমেন্ট ফ্যাক্টরি, একেবারে রূপসার কোল গ্যাসে নির্মিত। ওই যে ওরা কিছু একটা আনলোড করতেছে এই শিপ থেকে, ছোট কার্গো শিপ থেকে। যে দেখা যাচ্ছে এই ধুলাগুলো উড়ে উড়ে যায়। আরও বেটার কোনো পদ্ধতি ব্যবহার করতে পারতো ওরা, কারণ এটা সিমেন্ট তৈরির কাঁচামাল, রাসায়নিক ম্যাটেরিয়ালস বাতাসে উড়ে বাতাস দূষিত করছে। আমরা দেখতে দেখতে খানজান আলী সেতুর কাছাকাছি চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে খানজান আলী সেতু। খানজান আলী সেতুর উপর দিয়ে সবসময় গিয়েছি, নিচ থেকেও আমি গিয়েছি লঞ্চে। এর আগে সুন্দরবনে ট্যুর দিয়েছি, তখন গিয়েছি। কিন্তু আমার ফ্যামিলি ওরা কখনোই এরকম আগে দেখেনি। মাত্র 700 টাকায় সুন্দরবন, ব্যাপারটা অনেক হাস্যকর। কিভাবে সম্ভব? আমাদের ট্রলার ভাড়াই কিন্তু 18 থেকে 20,000 টাকার মতো। ট্রলারেই সব কিছু নিয়ে এসেছি আমরা, যে রান্না টান্না করার সব সরঞ্জাম। এখানে রান্না করে এখানেই খাওয়ার চিন্তা ভাবনা করেছি। প্রথমে অন্যরকম প্ল্যান ছিল, কিন্তু যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে, এদেরকে সন্ধ্যার আগে কিভাবে বাড়িতে ফেরত দিতে হবে, মানে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু আলাদা একটা প্রেশার কাজ করে, সেটাই আর কি সবার ভিতর কাজ করতেছিল। ওটা র‍্যাব 6-এর পাশে সলাম সেন্ট্রাল মসজিদ। হ্যাঁ, দেখুন দূরে থেকে কত সুন্দর লাগতেছে মসজিদটাকে। বড় বড় গম্বুজগুলো, সোনালী কালারের গম্বুজগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে সোনায় বাঁধানো। রূপসা রেলওয়ের যে ব্রিজটা আছে, নতুন হচ্ছে নাকি এখনো চালু হয়নি অবশ্য, কিন্তু কাজ মনে হয় অনেকখানি এগিয়ে গিয়েছে। তো এই ব্রিজটা আমরা এখন অতিক্রম করতে যাচ্ছি। ব্রিজটা কিন্তু অনেক বড়, ট্রেন চলাচলের জন্য। মোংলা থেকে আসলে খুলনার দরকার ছিল, যদিও রূপসা সেতুতে সেটা অ্যাড করা যায়নি। ট্রেনটা যদি এক খরচে অ্যাড করা যেত তখন চিন্তা ভাবনা করে, তখন তাহলে কিন্তু এই মানে খরচটা এক্সট্রা লাগতো না। দেখতে পাচ্ছেন এই যে পিলারগুলো, হ্যাঁ, দুই পাশে এই যে দেখতে পাচ্ছেন যে পিলার ছাড়াও এই যে বানানো হয়েছে, এগুলো কিন্তু আসলে অনেক সময় দেখা যায় অনেক নৌযান এসে ধাক্কা দেয় পিলারে, সেই ধাক্কা থেকে আসলে রক্ষা করার জন্য এই রক্ষাকারী এই যে ড্যামের মতন তৈরি করা হয়েছে। তো প্রায় 12:30 নাগাদ আমরা চলে আসলাম মোংলা এলাকায়। তো এই যে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এই যে ব্লু কালারের যে শেডগুলো দেখা যাচ্ছে, এর ভিতরে কিন্তু আসলে কয়লা রিজার্ভ করে রাখা হয়, কয়লাতে যাতে হিট না সরাসরি মানে সূর্যের হিট না আসে বা রোদ বৃষ্টিতে ক্ষয়প্রাপ্ত না হয়, তার জন্য সম্ভবত এই ব্যবস্থা। আর ওই যে দেখা যাচ্ছে বড় চিমনি, আর এই তো এখান থেকে সব কয়লাগুলো আনলোড করে। এই যে বড় বড় দেখতে পাচ্ছেন ক্রেনের মতো।
আর এরপরে এই যে আরো একটু সামনে আসলাম, সামনে আসার পরে দেখা যাচ্ছে এই যে কোস্টগার্ড, মংলা কোস্টগার্ড। আমি এতদিন জানতাম যে আসলে আমাদের বাংলাদেশের কোস্টগার্ডের মনে হয় কোনো ভালো ইকুইপমেন্ট বা ভালো কোনো শিপ নেই। এই শিপগুলো দেখে ভালো লাগলো যে আসলে কোস্টগার্ডের মতো একটা খুবই আন্ডাররেটেড একটা সংস্থা তাদের অন্তত কিছু আছে, কারণ তাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি। যাই হোক, এই যে তারপরে চলে আসলাম এই যে সম্ভবত এটা মংলা পোর্ট এরিয়ায় চলে এসেছি আমরা। ওই যে পোর্ট দেখা যাচ্ছে, অনেকগুলো ক্রেন দেখা যাচ্ছে। ওই যে দূরে জাহাজটা দেখা যাচ্ছে, ওই জাহাজটা আসলে গাড়ি আসে, বিদেশ থেকে গাড়ি আসে। আমি এই জাহাজটাকে চিনি, ওশেন ব্লু নাম জাহাজটার। এই জাহাজে আমি উঠেছি, আর জাহাজটা থেকে অনেক ছবি ছিল আমার, এখন নেই আমার কাছে, সংগ্রহে নেই, যার কারণে আমি দিতে পারলাম না, দেখাতে পারলাম না। এই জাহাজটায় গাড়ি আসে, বিদেশ থেকে ইম্পোর্ট হয়, সেই গাড়িগুলো এই জাহাজে করে আসে। ওশেন ব্লু এটা খুবই পরিচিত একটা শিপ আমার জন্য, কারণ আমি অনেকবার এখানে এই শিপটাকে দেখেছি, নদী থেকে দেখেছি, পোর্ট থেকেও দেখেছি, পোর্টে ঘুরতে এসে এই শিপে উঠেছি। তো দেখতে দেখতে আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে চলে আসলাম। পশুর নদী এই যে দেখতে পাচ্ছেন, ওদিকে দিগরাজ রেখেই আমরা সুন্দরবন এলাকায় চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন কিরকম ভেঙে চুরে গিয়েছে, মনে হচ্ছে যে ঝড় গেছে। ঝড় যায় অনেকটা, মানে প্রতি বছরই 2-3টা করে ঝড় এই সুন্দরবন কিন্তু সামাল দেয়, যার কারণে এই যে দেখুন গাছগুলো কেমন, মানে চেলোকেশি, সেরকম সুন্দরবন আমাদেরকে রক্ষা করে, ঝড় বন্যার হাত থেকে রক্ষা করে, নিজের মানে বুক উজাড় করে দিয়ে আমাদেরকে রক্ষা করে, এই সেই সুন্দরবন। তো আমরা ট্রলার থেকে নেমে গিয়েছি, নেমে এবার ভিতরে যাব। ওই যে আমাদের ট্রলারটা দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এই যে ছোট ছোট যে বোটগুলো আছে, আপনারা যারা সুন্দরবন আসতে চান তারা কিন্তু বাই রোড বাসে করে এসে দিগরাজ নেমে, মংলা দিগরাজ, সেখান থেকে আপনারা এই ছোট ছোট ট্রলারগুলোতে করে এসে এখানে নামতে পারেন। এটা হচ্ছে করমজল নদী দিয়ে গেলে আরও সামনে হারবাড়িয়া, তারপরে হিরন পয়েন্ট স্পটগুলো আছে, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমরা অত ভিতরে যাব না, আমরা শুধু করমজলের উদ্দেশ্যে এসেছিলাম। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে আকাশে অনেক মেঘ, বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা, আমাদের রান্না বান্নায় অনেক সমস্যা করতেছে যদিও। এই যে স্বাগতম জানাচ্ছে আমাদের মামা, হ্যালো মামা। এই যে করমজল, সামনে দেখা যাচ্ছে ওই যে প্রধান ফটক। আমরা হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম প্রধান ফটকের কাছে, করমজল সুন্দরবন। গেটটা কিন্তু অসাধারণ লাগতেছে দেখতে, মানে জঙ্গলের আদলে তৈরি করা এই যে প্রধান ফটকটি। তো দেখা যাচ্ছে এই যে দেখুন এদিকে এই যে বানর হেঁটে হেঁটে আসছে। বানররা কিন্তু অনেক উৎপাত করে এখানে, দেখা যাচ্ছে ফোন থাবা দিয়ে নিয়ে যায় বা মাথায় আঘাত করতে পারে হাত দিয়ে, বা এরকম দুষ্টামি করে, বানরের কাজ করে আর কি। সবাইকে একটু সাবধানী থাকতে হয়। আমার ছেলে এই যে বানর দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, হ্যাঁ, দূরে দেখাচ্ছে যে বাবা এই যে বানর। ওদের আনন্দের জন্যই কিন্তু আসলে এই শিক্ষা সফরের ব্যবস্থা। অনেক জায়গা থেকে অনেক লোকজন এসেছে, অনেক এলাকা থেকে, খুলনার বাইরে ভিতরে। এই যে এখানে স্বাগতম জানাচ্ছে আমাদেরকে করমজল ইকো ট্যুরিজম কেন্দ্র এবং বন্যপ্রাণী প্রজনন ও লালন পালন কেন্দ্র। এখানে ওই যে চাচা বাঁধাকপি বিক্রি করতেছে হরিণদের খাওয়ানোর জন্য। এখানে অনেক রকমের ব্যবসা চালু হয়ে গেছে, এর আগে এসে এগুলো পাইনি আমি। আমার ছেলে হরিণ দেখতেছে। এই যে তার পাশেই কুমির আছে, এটা বড় কুমির। বাবা, মনে হচ্ছে ঘুমাচ্ছে। আর
এদিকে একটা জাদুঘরের মতো আসলে মানে প্রদর্শনীর জন্য কিছু রাখা আছে, একটু দেখে আসি কি আছে। কত রকমের ডলফিন আছে সেটা আর কি দেখাচ্ছে এখানে। এই যে শুশুক মিষ্টি পানির ডলফিন আর ডলফিনের মূর্তি আছে, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার বিভিন্ন জায়গার বিভিন্ন লোকজন এসে এই যে এগুলো লেখালেখি করে, যেটা আসলে একেবারেই কাম্য নয়। তাদের উপচে পড়া ভালোবাসা দেখাতে প্রত্যেকটা এরকম সংরক্ষিত জায়গায় এরা যে এই কাজগুলো করে আসে, যেটা খুবই খারাপ আমি মনে করি। এই যে দেখুন কি বিশ্রী করে ফেলছে। যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে আরও সামনে গেলাম। বাঘের খাবারে 80 ভাগ আসে হরিণ থেকে। একসময় এখান থেকে অনেক হরিণের মাংস পাচার হতো, এখন কীরকম আছে জানি না। এই যে আরও কুমির এরিয়া আছে, এগুলো ছোট কুমির, বাচ্চা কুমির, প্রজনন হয়তো এখানে। এই যে আমার ছেলে কুমির দেখতেছে, যে ছোট ছোট কুমিরগুলো দেখা যাচ্ছে। আর তার পাশে এই যে আরো ছোট কুমির। তো আমাদের এদিকে ঘোরাঘুরি হলো, এখন আমরা সামনের দিকে এগোবো। এই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, এটার উপরে আমরা উঠবো। আশেপাশে বনটা কেমন দেখায়, নদীগুলো কেমন দেখায় সেটা দেখব। তো যাওয়া যাক। এই যে করমজল সুন্দরবন ক্রোকোডাইল টাওয়ার, ওয়াচ টাওয়ারটা এখন উঠবো। আমার ছেলে উঠে যাচ্ছে। এই যে দেখুন ওয়াচ টাওয়ারের উপর থেকে কত সুন্দর লাগতেছে চারিদিকটা। সরল দৃষ্টিতে আসলে অনেক সুন্দর লাগে। সময় যত যাচ্ছিল ততই বৃষ্টির প্রকোপ বাড়ছিল। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমরা একটা মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরেই ছিলাম যে আমাদের বোটে ফেরত যাব নাকি আমরা আবার আর একটু ঘুরবো। তা এখানে একটা এই যে লেকের মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেক কুমির আছে, এখানে প্রজনন হয়। ওই যে পানিতে দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো। তো আমরা একটু ট্রেলার দিয়ে হাঁটবো। তো সামনে দেখা যাচ্ছে ফুট ট্রেইল, 1226 মিটারের একটা ফুট ট্রেইল আছে এখানে। আগে এটা কাঠের ছিল। এখন দেখতে পাচ্ছেন স্টিলের রেলিং সহ পাকা করে দেওয়া আছে আরসিসি ঢালাই দিয়ে। আগে কিন্তু আসলে কাঠের অনেক জায়গায় ভাঙা ছিল, আমরা নামতাম নিচে, নেমে ওই সুন্দরী গাছের যে শ্বাসমূলগুলো আছে ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাটিতে মানে বিছানো যেরকম, ওই শ্বাসমূলগুলো বা ঠেসমূল আছে, ঠেসমূল হচ্ছিল বলে যেগুলো গাছের কাণ্ড থেকে আসলে মাটিতে এসে লতার মতো নেমেছে, কিন্তু আসলে লতা না, ওগুলোকে ঠেসমূল বলা হয়। ওই ঠেসমূলের সাথে আমরা ছবি টবি তুলতাম। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু সুন্দরবনে এসেছে।
বন আসলে এখানে কিন্তু অনেক গভীর ছিল এক সময়। আসলে ঝড়, বন্যা এসবের কারণে অনেক গাছপালা দেখতেছি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু আসলে অনেক গভীর, দেখলে বোঝা যাচ্ছে যে অনেক গাছপালা ওদিকে, কারণ এদিকে ট্যুরিস্টদের জন্য ফুড ট্রেইল বানানোর কারণে হোক আর যে কারণে হোক, এদিকে কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে গাছপালাগুলো। আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি, যে দেখি যে কি অবস্থা, কিন্তু মাথায় রাখতে হচ্ছে সবসময় বৃষ্টির কথা, কারণ এখানে সমুদ্র উপকূল হওয়ায় যখন তখন বৃষ্টি আসতে পারে, আবার যখন তখন দেখা যাচ্ছে যে রোদ উঠে গেছে। কোনো আগে থেকে হঠাৎ করে কিছু বলা যায় না কখন কি হবে। তো এতক্ষণ বলা হয়নি কিভাবে 700 টাকায় ম্যানেজ করে আমরা এরকম এতগুলো লোকজন নিয়ে আমরা চলে আসলাম। আর লোক বেশি হওয়ার কারণে কিন্তু খরচের পরিমাণ কমেছে। আর খাবারের জন্য আমরা বেশি বাজেট করিনি, আমরা 200-250 টাকা জন প্রতি বাজেট করেছি। এভাবেই এত কম খরচে আমরা আসতে পেরেছি। প্রতি বছর শীতেই এই খুলনা, কুলতলা, যশোর এসব অঞ্চল থেকে ট্রলারে করে কিন্তু অনেক মানুষ বনভোজন করতে সুন্দরবনে আসে, যার খরচ কিন্তু খুবই কম পড়ে এভাবে আসলে। যদিও তারা সবাই শীতকালের দিকে আসে, কারণ হচ্ছে শীতকালে বৃষ্টি বা মেঘের কোনো ছিটেফোঁটা থাকে না, বৃষ্টির ভয় কম থাকে, এজন্য খোলা ট্রলারেও অনেকে চলে আসে। কিন্তু আমরা আসলে আসতে দেরি করে ফেলেছি, যার কারণে এই যে বৃষ্টির ভিতরে পড়ে গেলাম, যার কারণে পুরো ট্যুরটাই আসলে বানচাল হওয়ার জোগাড় হয়েছে। ইতিমধ্যেই আমরা ভিজে গেছি, তারপরে বোটের উদ্দেশ্যে যে যাত্রা শুরু করব সেটাও পারছি না, কারণ আরো বেশি ভিজে যাব। সাথে বাচ্চা কাচ্চা থাকার কারণে একটু বিপদেই পড়ে গিয়েছি বলতে হবে। যারা সুন্দরবনে আসার আগ্রহ পোষণ করেন তারা অবশ্যই শীত মৌসুমে আসবেন। পরবর্তীতে আমি আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ কাদা মাখামাখি করে একদম অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। এছাড়াও বাতাস ছেড়েছিল, ঝড়ের মতো ভাব হয়েছিল নদীতে। আমাদের রান্না বান্না সব কিছু প্রায় বানচাল হবার জোগাড় হয়ে গেছিল। পরবর্তীতে অবশ্য রান্না করে আমরা খেতে পেরেছিলাম এদিকে আসার পরে, যদিও দেরি হয়ে গেছিল অনেক। তো যত খুলনার দিকে এগোচ্ছিলাম ততই আকাশ পরিষ্কার হচ্ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে বাচ্চাগুলোকে নিয়ে সহি সালামতে বাড়িতে ফেরত আসতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো অসম্পূর্ণ ভিডিও রেখেই আসলে চলে যেতে হচ্ছে, এটা ঝড়ের কারণেই, কারণ অনেকগুলো বাচ্চা নিয়ে আমরা আসলে চলে এসেছিলাম। এই হচ্ছে আমাদের ট্রলার। ফেরার পথে আর কি আমি একটা টাইম ল্যাপস নিয়েছিলাম, এখন সেটা দেখতে পাচ্ছেন। তো আবারও সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।